পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করল সরকার। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। If you own clothes that were made in Bangladesh, this is where they come from. The Bangladesh ready-made garment sector is huge. Bangladesh's garment industry is second largest clothing exporter in the world after China. কোনো মাসে বেতন ঠিক মতো দেয় না, আমরা বেতন চাইলে আমাদেরকে হুমকিজনক কথা বলা হয়। বেতন দিব না, 6 মাসের বেতন দিব না, ওরা বেতন দিতে পারবো না। আপনি ইতালি, স্পেন, ইউকে কিংবা ইউরোপের কোনো দেশে যদি যান, অথবা সেটা এশিয়ার কোরিয়া বা জাপানও হতে পারে, মার্কেটে ঘুরে বেড়ান, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোথাও না কোথাও কোনো না কোনো দোকানে মেড ইন বাংলাদেশ লেখা কাপড় কিংবা গার্মেন্টস প্রোডাক্ট দেখবেনই। সুইডেনের H&M, আয়ারল্যান্ডের প্রাইমার্ক, স্পেনের ইন্ডিটেক্সের মতো বড় বড় কোম্পানি আমাদের থেকে প্রোডাক্ট নেয়। সে প্রোডাক্টগুলো চলে যায় ক্যালভিন ক্লাইন, টমি হিলফিগার, জারার মতো ব্র্যান্ডের আউটলেটে। বিনিময়ে বাংলাদেশ কি পায়? কারি কারি টাকা। আমাদের ছোট্ট দেশটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। সালে এই ইন্ডাস্ট্রি বাংলাদেশে $47.38 বিলিয়ন এনে দিয়েছিল। আমাদের উপরে আছে শুধুমাত্র চায়না। তার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রির সাথে থাকলে লালে লাল হয়ে যাওয়া সম্ভব, রাইট? হয়ও সেটাই। গার্মেন্টস মালিকরা আসলেই লালে লাল হয়ে যায়, কিন্তু যাদের কিছুই হয় না তারা হচ্ছে গার্মেন্টস শ্রমিক। তারা আগুনে পুড়ে মরে, তাদের মাথার উপর বিল্ডিং ধসে পড়ে, 12 ঘন্টার শিফট, তাও ঠিকমতো বেতন আসে না। যে ইন্ডাস্ট্রি আমাদের টোটাল এক্সপোর্টের 80% প্লাস হোল্ড করে, সেই একই ইন্ডাস্ট্রি দেশের নিম্নবিত্তদের দাস বানিয়ে রেখে দিচ্ছে, অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। কিভাবে? সত্তর আর 80 দশকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইয়ার্ন, ফ্যাব্রিক থেকে শুরু করে প্রায় সকল অ্যাক্সেসরিজ আসতো বাইরে থেকে। দেশে জাস্ট কাট, মেক, ট্রিম বা CMT অপারেশন চলত। 1977 সালে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা চেহারা নেওয়া শুরু করে। সাউথ কোরিয়ার ডাইউ আসে দেশ গার্মেন্টসের সাথে। এরপর রিয়াজ গার্মেন্টস প্রথম শার্ট এক্সপোর্ট করা শুরু করে। আর এরপর হুট করে সবাই বুঝতে পারে যে এই দেশে প্রোডাকশন লাইন বসালে একটা লাভ আছে। কি সেটা? লেবার কস্ট কম। শুরু হয় এক রেভলিউশন। 90s দিকে ইউকে, আমেরিকা, কানাডা আর ইউরোপের দেশগুলো মিলে মাল্টিফাইবার অ্যাগ্রিমেন্টে সাইন করে। এই অ্যাগ্রিমেন্ট দিয়ে তারা বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে কতটুকু গার্মেন্টস প্রোডাক্ট যাবে সেটার উপর একটা কোটা সেট করে দেয়। এখন সে সময় বাংলাদেশ ছিল লিস্ট ডেভেলপড কান্ট্রি বা LDC লিস্টে, সো বাংলাদেশের উপর কোনো কোটাই সেট করা হয়নি। অ্যান্ড দ্যাটস ইট। বাংলাদেশের আর কোনো কম্পিটিটর থাকলো না। ওয়েস্টার্ন মার্কেট পুরোটাই আমাদের। কোরিয়া, হংকং, তাইওয়ান দেখলো বাংলাদেশের লেবার কস্ট এতই কম যে এখান থেকে বানিয়ে নিয়ে বিদেশে সেল করলেও বিশাল লাভ আসে। তারাও বাংলাদেশে গার্মেন্টস বসানো শুরু করলো। বাংলাদেশ সরকারও গার্মেন্টস বসানোর জন্য দরকারি মেশিনারিজের উপর ডিউটি উঠিয়ে দিল। মেশিন আনাও এখন সহজ। এরপর শুরু হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেশনের কাজ। বর্তমানে আমাদের 90% ম্যাটেরিয়াল আমরা লোকালি প্রডিউস করি। বিগত 20 বছরে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা করারই চেষ্টা চালিয়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশে 4000 গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সেগুলোতে 50 লাখেরও বেশি মানুষ কাজ করছে, যাদের মধ্যে 80% আবার নারী। এটাকে কোম্পানিগুলো ওমেন এম্পাওয়ারমেন্টের লোগোর মতো করে অনেকটা ইউজ করছে আর কি। কিন্তু এই নারীরাই পৃথিবীর সবচেয়ে কম বেতন পাওয়াদের মধ্যে পড়ে। তাদের এভারেজ মাসিক বেতন 12,500 টাকা। এই টাকা দিয়ে কি আর মাস চলা যায়? না।
সো গার্মেন্টস মালিকরা কি করলো? নাইট শিফট আনলো। বলল যে দিনে বাসাবাড়িতে কাজ করবা আর রাতে গার্মেন্টসে। একই পজিশনে ছেলেরা কামায় 20 থেকে 22,000 টাকা আর নারীরা কামায় 12,500 টাকা। এটাকে আবার ওমেন এম্পাওয়ারমেন্টের ব্যানারে প্রচার করে বেড়ায় এইসব গার্মেন্টসের মালিকরা। ঢাকা ট্রিবিউনের একটা রিপোর্ট থেকে আমরা রূপা আক্তার নামের একজন গার্মেন্টস কর্মীর গল্প পাই। 32 বছরের এই নারী দিনে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করেন সাভারের এক গার্মেন্টসে। রিসেন্টলি তার ব্লাড ইনফেকশন ধরা পড়েছে। ডাক্তার বলেছে রেগুলার চেক আপের জন্য। গার্মেন্টসকে যখন সে সেটা জানায়, দে ডোন্ট কেয়ার। সোজাসাপটা বলে দিয়েছে একদিন ছুটি নিলে সেদিনের স্যালারি কাটা। ব্র্যাকের একটা সার্ভেতে বের হয়ে আসে যে 70% নারী গার্মেন্টস কর্মী তাদের সন্তানদের খেয়াল রাখার জন্য প্রতিবেশীদের সাহায্য নিতে বাধ্য হয়। আশুলিয়ার একটা গার্মেন্টসের কাজ করা তানিয়া আক্তার এই সমস্যাতেই ভোগেন। 15 থেকে 20,000 টাকা বেতনে বাসা ভাড়া, বাচ্চার খরচ, নিজের খরচ চালাতে হিমশিম খান তিনি। একই গল্প উঠে আসে ডেইলি স্টারের রিপোর্টে। রুবাইয়া আক্তারের গল্প। যেই বেতন পান তাতে বস্তিতে থাকা ছাড়া কোনো অপশন নেই। সে বস্তিতে 10টা ফ্যামিলির জন্য মাত্র 2টা ওয়াশরুম। এক রুমে শোন রুবাইয়া, তার বাচ্চারা আর তার হাজব্যান্ড। দিনের বেলা তিনিও থাকতে পারেন না, তার হাজব্যান্ডও না। বাচ্চাদের সেফটি সবই আল্লাহর হাতে। শাহিদা খান, জেসমিন আক্তার, হোসনে আরা, এমন অজস্র গল্প জমে আছে এই গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে। ডেইলি স্টারের তথ্য মতে তাদের স্যালারি 12,800 টাকা। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ করল সরকার। চিন্তা করুন তো, 12,800 টাকার বিনিময়ে তারা সকাল 8টায় বের হয়, ফিরে আসে রাত 10টায়। বাচ্চারা তাদের মাকে দেখতেই পায় না, তবুও থাকতে হয় বস্তিতে। রোগে শোকে কোনো ছুটি নেই। নাম প্রকাশ না করার শর্তে এক গার্মেন্টসের ম্যানেজার ঢাকা ট্রিবিউনকে বলেন যে তারা ম্যাটারনিটি লিভ, সিক লিভ দিতে চান, কিন্তু উপর মহলের প্রেশার আর মার্কেটের অসুস্থ কম্পিটিশনের কারণে দিতে পারেন না। আর এই সব কিছুর উপরে তো বিচ্ছিরি ওয়ার্ক এনভায়রনমেন্ট তো আছেই। নারী গার্মেন্টস কর্মীদের মধ্যে 45%ই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হন। আর এর প্রায় সবগুলো ঘটনাই ঘটে ফ্যাক্টরির মধ্যে। এটা উঠে এসেছে বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টারের রিসার্চে। আরও ভয়ানক যে ইনফোটা উঠে এসেছে এই রিসার্চের মাধ্যমে, সেটা হলো এসব নিয়ে যারা কমপ্লেইন করে তাদের মধ্যে 57%রই চাকরি চলে যায়। বাকিদের হয় ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়, নইলে নানা বাহানায় বেতন আটকে দেওয়া হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধী হয় গার্মেন্টসের ম্যানেজমেন্টের কেউ। অ্যাকশন এইডের দাবি এই পার্সেন্টেজটা 57% না, বরং 80%। এটার ইম্প্যাক্টও পড়ছে। একসময় যেখানে নারী কর্মী গার্মেন্টসে ছিল 80%, এখন সেটা কমে 53% এসেছে। যখন 80% ছিল তখন এর একটা রিসার্চ পেপারে বলা হয় যে নারীরা এই গার্মেন্টস সেক্টরের জিডিপির 11%-র বেশি আনে একাই। আমাদের ন্যাশনাল ইকোনমিতে তাদের কন্ট্রিবিউশন 56.59%। এর চেয়ে বড় কথা, নারীরা হচ্ছে চিপ লেবার। এখন চিন্তা করুন, তাইলে গার্মেন্টস মালিকরা এই নারীদের এক্সপ্লয়েট করে কত বিলিয়ন টাকা কামিয়েছে। এই সবকিছুর পরেও গার্মেন্টসের কর্মীর অভাব হয় না। চিন্তা করতে পারেন বাংলাদেশের জব মার্কেটের কতটা বাজে অবস্থা। তবে এই কম স্যালারি যে জব সিকিউরিটি আনছে, বিষয়টা এমনও না। এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভের একটা রিপোর্টে বলা হয় যে গার্মেন্টস সেক্টরে 80% নারীর সংখ্যা কমে এখন 60% নেমে এসেছে। কারণ অটোমেশন। কোম্পানিরা এখন আর ওই 12,500 টাকা স্যালারি দিয়েও মানুষ রাখতে চাচ্ছে না। স্পেশালি জ্যাকওয়ার্ড মেশিন আসার পর এখন কোম্পানিগুলো স্পেসিফিক্যালি পুরুষ কর্মী নিচ্ছে, কারণ এই মেশিনে বেশ ভালো পরিমাণে ফিজিক্যাল লেবার চায়। 2023 সালে প্রকাশিত একটা রিসার্চ পেপার তাই দাবি করে যে এই সেক্টর আবার রিমাস্কুলিনাইজেশনের দিকে যাচ্ছে। তবে এটাও কিন্তু কনসার্নের জায়গা না। আমাদের কাছে হিউম্যান ইম্প্যাক্টটা ফার গ্রেটার। বর্তমানে দেশে 4 লাখের অধিক গার্মেন্টস কর্মী মিনিমাম 4 মাসের বেতন ছাড়া আছেন। বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। জেনারেশন নেক্সট লিমিটেডের কাছে প্রায় 3 মাসের বেতন বকেয়া তাদের। হাসিনা রেজিম পালিয়ে যাওয়ার পর তার সাথে পালিয়েছে অনেক গার্মেন্টসের মালিক, লুট হয়েছে অনেক ব্যাংক। বিশাল বিশাল মেগা প্রজেক্ট করতে গিয়ে দেশের রিজার্ভের বেজেছে 12টা। গার্মেন্টস মালিকরা তো নাই, সরকারও তাই চাইলেই এসব গার্মেন্টস অধিগ্রহণ করে বেতন দিতে পারছে না। আগে আন্দোলন চলতো বেতন বাড়ানোর জন্য, এখন বেতন নাই আর।
আর যেসব গার্মেন্টস টিকে আছে তারা ভয়ে ভয়ে আছে যে যে কোনো দিন ব্যবসা বন্ধ করতে হবে। দেশে কোনো সরকার নেই, কে আসবে সামনে কেউ জানে না। কারেন্সির অবস্থা খুবই বাজে, যে কোনো সময় বড় অরাজকতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় কোনো বিদেশি ইনভেস্টরই বা বাংলাদেশে টাকা কেন ঢালতে চাইবে? এই সুযোগে ভিয়েতনাম, লাওস ক্লায়েন্ট নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশ জাস্ট বসে বসে দেখছে। এটা আরও কনসার্নিং হচ্ছে অন্য একটা কারণে। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের রপ্তানির উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিল। এতে কি সমস্যা? ওয়েল, টাকার লোভে সবাই এটাই করতে চাইবে। লেবাররাও অন্য কাজ ছেড়ে এখানে আসবে, অন্য ফিল্ডগুলো কাজের জন্য লেবার পাবে না। আর ইনিশিয়ালি আসলে গার্মেন্টস ছাড়া বাকি সব সেক্টর সাফার করবে, কিন্তু দেশ ভালো থাকবে। গ্যাঞ্জাম লাগবে কোভিডের মতো কিছু হলে। দেখেন, গার্মেন্টসের উপর ওভার রিলায়েন্সের কারণে আমাদের অন্য ফিল্ড দাঁড়াতে পারেনি। দ্যাট মিনস কোনো কারণে যদি গার্মেন্টস সেক্টর আঘাত পায় তাহলে পুরো ইকোনমি কোলাপস করবে। এই যে একটা সেক্টরের উপর ওভার রিলায়েন্স, এই জিনিসটাকে বলা হয় ডাচ ডিজিজ। লাকিলি আমাদের ফ্রিল্যান্সার আর প্রবাসীদের কল্যাণে কোভিডের টাইমে আমরা চোর বাঁচা বেঁচে গিয়েছি। বাট আমাদের ইকোনমি এখনো ডাইভার্সিফাইড না, এখনো গার্মেন্টসই মেজর এক্সপোর্ট। সো সেফ জোনে আমরা কিন্তু এখনো আসিনি। এই জন্যেই দেখবেন 2 দিন পর পর আমাদের কান্নাকাটি ছুটে যায় ভিয়েতনামকে নিয়ে। এশিয়ায় সেকেন্ড প্লেসের জন্য তারাই আমাদের কম্পিটিটর। তবে আমি এটাকে আমাদের গার্মেন্টস সেক্টরের ডার্কেস্ট সাইড বলবো না, কারণ অর্থের লস কখনো জানমালের ক্ষতির উপর দিয়ে যেতে পারে না। আর এখানে সম্পূর্ণ দোষ গার্মেন্টসের মালিক এবং এর সাথে সম্পৃক্ত সরকারি, আধা সরকারি সকল প্রতিষ্ঠানের। দেখুন, আপনার বিজনেসে প্রফিট আনতে হলে ডানে বামে অনেক ফালতু খরচ আপনাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু প্রফিটের লোভে কস্ট কাটিং করতে করতে আমাদের গার্মেন্টসের মালিকরা এমন অবস্থা করে ফেলেছে যে গার্মেন্টস শ্রমিকদের অবস্থা এখন আসলে আগের আমলের দাসদের চেয়ে খুব একটা ভালো না। বিডা, ডিআইএফই, ডিওই, এফএসসিডি, ইপিবি, এনবিআর, বিজিএমএ এবং আরো অনেকগুলো নাম আছে। একটা গার্মেন্টস ফ্যাক্টরি বসাতে হলে আপনার এতগুলো প্রতিষ্ঠান থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগবে। এরা প্রত্যেকেই এক একটা সেফটি মেজারমেন্ট হ্যান্ডেল করে, কিন্তু রানা প্লাজা ধসের কাহিনী এখনো আমাদের মনে আছে। 1134 জন মারা যান এই ভবন ধসে। এটাকে মানব সভ্যতার ইতিহাসের ডেডলিয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হিসেবে মানা হয়। এই অ্যাক্সিডেন্টের উপর অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ নামের একটা অ্যাগ্রিমেন্ট সাইন হয় গ্লোবাল ব্র্যান্ডস, রিটেইলার এবং ট্রেড ইউনিয়নের মধ্যে। তারা আসলে বাধ্য হয় সাইন করতে, কারণ ডেথ টোলের কথা বিশ্ব যখন জানতে পারে তখন বাংলাদেশ থেকে বের হওয়া গার্মেন্টসকে ওয়েস্টের মানুষরা ব্লাড ক্লথ বলা শুরু করে। আর সেই কারণে ব্র্যান্ডগুলো চরম রকমের চাপে পড়ে যায়। সো তারা এই অ্যাগ্রিমেন্ট করে নিজেরা টিম বানায় চেক করতে অ্যান্ড এনশিওর করতে যে সব রকমের সেফটি প্রোটোকলস মানা হচ্ছে কিনা। 110 inspectors in the Accord team are working long days. 200 factories are being inspected every month, and by the end of September 2014 we will have inspected more than 1,600 factories and prepared recommendations for the repairs of dangerous factories. এই টিম 1100 ফ্যাক্টরি ভিজিট করে আর জানায় যে একটা ফ্যাক্টরিতেও নাকি প্রপার সেফটি প্রোটোকলস মেইনটেইন হচ্ছে না। একটা ফ্যাক্টরিতেও না। দ্যাট মিনস একটা ফ্যাক্টরি ওই প্রতিষ্ঠানগুলো থেকে অ্যাপ্রুভাল নেয়নি। অবশ্যই নিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আসলে তাদের কাজ করেনি, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডার্কেস্ট সাইড অফ বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমাদের এখানে বানানো প্রোডাক্ট ইউরোপে $50 থেকে $60, কখনো কখনো $1000 বিক্রি হয়, কিন্তু যারা এটা বানায় তারা মাসে $100 স্যালারি পায় না। তাদের জানের কোনো নিরাপত্তা নেই, কাজেরও নিরাপত্তা নেই। বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির ফেস হচ্ছে নারীরা, কিন্তু তারাই পায় সবচেয়ে কম বেতন। নাই কোনো মাতৃত্বকালীন ছুটি। ইনফ্যাক্ট এমন স্টোরিও আছে যে প্রেগনেন্ট হলে চাকরিই চলে গিয়েছে। প্রতি বছর 100-র বেশি ছোটখাটো দুর্ঘটনা তো ঘটছেই, তাও বেশিরভাগ ফ্যাক্টরিতে কোনো ইমার্জেন্সি এক্সিট নেই। এমন গল্পও এসেছে যে প্রোডাকশনের সময় দরজা বন্ধ করে দেয়া হয় যাতে কেউ বের না হতে পারে। হ্যাঁ,
এই গার্মেন্টস সেক্টর বাংলাদেশের ইকোনমিক ব্যাকবোন দাঁড় করিয়েছিল একটা সময়, কিন্তু এর উপর ওভার ডিপেন্ডেন্স আমাদের ভেঙেও দিতে শুরু করে দিয়েছে। আর যদি দুর্নীতি এবং বাটপার মালিকদের হাত থেকে এই সেক্টরকে বের করে নিয়ে আসা না যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি হারিয়ে ফেলব। And always remember, behind every silence, there is a story.